আপনারা কত রকমের গ্যাস হয় বলে জানেন? রান্নার গ্যাস, বাতাসের যে গ্যাস আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এছাড়া আরও কিছু গ্যাস আমরা ছোটোবেলায় ভৌতবিজ্ঞানে পড়েছিলাম, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই ধরনের গ্যাস। আরও কোনো গ্যাস সম্পর্কে কি আপনার ধারণা আছে? যদি না থাকে চলুন আজকে আলোচনা করে নিই। ডাক্তারবাবু, কদিন ধরেই আমার শরীরটা কেমন অস্থির অস্থির করছে, মনে হচ্ছে গ্যাস হয়েছে। ডাক্তারবাবু, সকাল থেকে না আমার মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে গ্যাস হয়েছে। ডাক্তারবাবু, দুদিন ধরে না আমার হাত পাটা কেমন দুর্বল দুর্বল লাগছে, মনে হচ্ছে গ্যাস হয়েছে। ডাক্তারবাবু, গতকাল রাত্রির থেকেই না আমার শরীরটা কেমন হালকা জ্বর জ্বর ভাব, মনে হচ্ছে গ্যাস হয়েছে। ডাক্তারবাবু জানেন, ইদানিং কিন্তু আমার খুব খিদে পাচ্ছে, মনে হচ্ছে গ্যাস হয়েছে। সে কি কথা, আপনার খিদে পাচ্ছে তার মানেও আপনার গ্যাস হয়েছে? হ্যাঁ, আমি যখন খাবার খাচ্ছি কিছুক্ষণ বাদেই আমার সুন্দর পটি হয়ে যাচ্ছে, তারপরে আমার আবার খিদে পাচ্ছে, এটা মনে হচ্ছে নির্ঘাত গ্যাস হয়েছে। ডাক্তারবাবু, আমি সন্ধেবেলায় না কিছু খাই না, সেই দুপুরবেলায় ভাত খাই, তারপর আমি আবার রাত্রিবেলায় খাই। কেননা মাঝখানে যদি কিছু খাই এবং তারপর যদি গ্যাস হয়ে যায়, তাহলে দেখুন, রুগীরা এত রকমের গ্যাসের বর্ণনা ডাক্তারবাবুদের কাছে দিয়ে থাকে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা শুধু আমি নই, অনেক ডাক্তারবাবুরাই এই ধরনের রুগীদের কাছ থেকে সিমটমস কিন্তু শুনে আসেন। তাহলে আসুন আজকে আমরা সত্যিই দেখে নিই যে রুগীরা যে কথাগুলো বলেন সেগুলো কি আদৌ সঠিক, নাকি পুরোটাই সাইকোসোমাটিক ডিসঅর্ডার। হ্যাঁ, সবটা সঠিক নয়, সবটা আবার ভুলও নয়। তাহলে একটু দেখে নিই যে সত্যি গ্যাস হওয়াটা কী কারণের জন্যে হয়। এই গ্যাস হওয়াটা কিছুই নয়, এটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। এটা একটা কমন ডাইজেস্টিভ ডিসঅর্ডার, যেটাতে স্টোমাকে একটা হাইপার অ্যাসিডিটি ফর্মেশন হচ্ছে, অথবা ইসোফেগাসে গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স তৈরি হচ্ছে। সাধারণভাবে এটা কী কারণের জন্য হচ্ছে? যদি আমরা বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করি, অর্থাৎ আমাদের স্টোমাকে যে পরিমাণ খাবার ইনটেক করার ক্যাপাসিটি, আমরা যদি তার থেকে বেশি পরিমাণ খাবার গ্রহণ করি একসাথে, সেক্ষেত্রে অ্যাসিড প্রোডাকশন হওয়ার চান্স আছে। অথবা আমরা দুটো মিলসের মাঝখানে যে 4 থেকে 5 ঘন্টা গ্যাপ দেওয়ার কথা বলি, সেই গ্যাপটা যদি আমরা না মেনটেন করি, একটা মিলস নেওয়ার কিছুক্ষণ বাদে যদি আবার একটা মিলস নিয়ে নিই, সেক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমটা একটু ইম্পেয়ার্ড হয় এবং অ্যাসিড প্রোডাকশন তৈরি করতে পারে। কিছু সাডেন অ্যাসিডিক ফুড আছে, যেমন টমেটো, যেমন ভিনেগার, যেমন সাইট্রাস ফ্রুটস, এগুলো কিন্তু নর্মালি একটু অ্যাসিড তৈরি করতে সাহায্য করে শরীরে। ফ্যাট জাতীয় খাবার, ফ্রায়েড ফুড বা আপনার স্পাইসি ফুড, এরা কিন্তু স্টোমাকের যে লাইনিংটা আছে, অর্থাৎ বাইরের যে পর্দাটা আছে, সেখানে কিন্তু একটা ইরিটেশন তৈরি করে, অর্থাৎ এই জায়গায় কিন্তু একটা অ্যাসিড প্রোডাকশন হওয়ার চান্স আছে। এছাড়া কিছু সার্টেন ফুডস আছে, যেমন ধরুন ফ্যাট জাতীয় বেশি খাবার দাবার আপনি যদি ইনটেক করেন, আপনার শরীরের যে ক্যাপাসিটি, আপনার রেগুলার যে পরিমাণ ফ্যাট জাতীয় খাবার ইনটেক করার দরকার, তার থেকে যদি বেশি পরিমাণ ফ্যাট জাতীয় খাবার ইনটেক করেন, সেখানে কিন্তু আপনার অ্যাসিডিটি তৈরি হওয়ার চান্স থাকে, কারণ ফ্যাট জাতীয় খাবার হজম হতে সবথেকে দেরি হয়। আপনি যদি কম পরিমাণ জল খান, অর্থাৎ কি, আপনার সারাদিনে যে পরিমাণ জল খাওয়া দরকার একটা প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের, 8 থেকে 12 গ্লাস জল খাওয়া প্রয়োজন, তার থেকে যদি আপনি জল কম খান, সেক্ষেত্রে খাবারটা ডাইজেশন হতে সমস্যা তৈরি হয় এবং অ্যাসিডিটি তৈরি করে। অ্যালকোহল কনজামশন, কফি, কিছু কার্বোজেনেটেড ড্রিঙ্কস যেমন কোল্ড ড্রিঙ্কস, স্মোকিং, এইগুলোর জন্য কিন্তু আপনার অবশ্যই অ্যাসিডিটি তৈরি হয় শরীরে। এছাড়া কিছু আদার্স মেডিকেল কন্ডিশন আছে, যেমন GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আপনার গাটে যদি হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন হয়, আপনার যদি হায়াটাস হার্নিয়া হয়, মায়েদের প্রেগনেন্সির সময় একটু হাইপার অ্যাসিডিটির টেন্ডেন্সি চলে আসে, যদি ওবেসিটি থাকে সেক্ষেত্রে কিন্তু হাইপার অ্যাসিডিটির টেন্ডেন্সি চলে আসে। স্ট্রেস, অ্যাংজাইটি এবং অনিদ্রা অন্যতম প্রাইম কজ এই অ্যাসিডিটি প্রোডাকশানের জন্যে। আপনার যদি শরীরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনার কম হয়, অর্থাৎ আপনি যদি সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন, আপনি বাড়ি থেকে অফিস যান, অফিস থেকে আবার বাড়ি চলে আসেন, খাওয়া দাওয়া করেন, শুয়ে পড়েন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনার কম হয়, আপনি হাঁটাহাঁটি না করেন, আপনি যদি সিঁড়ি না ভাঙেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিড প্রোডাকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। আচ্ছা, নর্মালি আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটি হয়েছে? সাধারণভাবে আমরা দেখতে পাই যে অ্যাসিডিটি হওয়ার পর আমাদের অ্যাবডোমেনটা একটু ফুলে যায়, একটু রামলিং হয়ে যায়।
সেখানে বারবার একটা ঢেকুর উঠে আসার টেন্ডেন্সি থাকে। সেই ঢেকুরটা অনেক সময় টক ঢেকুর হতে পারে বা নাও হতে পারে। মলদ্বার দিয়ে বায়ু সরতে পারে। একটা শুকনো কাশি অনেক সময় হয়। চেস্টে পেন হতে পারে। একটা গলা বুক জ্বালা করার টেন্ডেন্সি আসতে পারে। একটা গা বমি ভাব হতে পারে বা ভমিটিং হতে পারে। এই সিমটমসগুলো সাধারণভাবে হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আমাদের কি করণীয়? প্রথম কথা হচ্ছে, আমরা সারাদিনে কি খাচ্ছি এবং কতটা খাচ্ছি সেটা আমাদেরকে কিন্তু বুঝে খেতে হবে। আমরা দুটো মিলসের মাঝখানে 4 থেকে 5 ঘন্টা কিন্তু মিনিমাম আমরা গ্যাপ দেবো। আমরা হেভি মিলস আমরা কিন্তু খাবো না। আমরা ইরেগুলার মিলস কিন্তু করব না। অর্থাৎ আজকে সকাল 8টায় ব্রেকফাস্ট করছি, কালকে সকাল 9টায় ব্রেকফাস্ট করছি, পরশু 10টায় করছি, তারপরের দিন ব্রেকফাস্টই করলাম না, সকালবেলায় চা খেয়ে একদম বেলা 12টা 1টার সময় ভাত খাচ্ছি। এই হ্যাবিটটা কিন্তু চলবে না। একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। ফিজিক্যালি আমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সারাদিনে 8 থেকে 12 গ্লাস ন্যূনতম জল খেতে হবে। ফল কিন্তু খেতে হবে রেগুলার বেসিসে। ফলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই খাবারকে হজম করানোর জন্য। আপনি যদি ছোট একটা বাটিতে 4 থেকে 5 রকমের ডিফারেন্ট কালারের ফ্রুটস যদি রেগুলার ইনটেক করতে পারেন, তাহলে কিন্তু এটা হজম শক্তিকে বাড়াবে, শরীরের ইমিউনিটি স্ট্যাটাসটা বাড়াবে এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এতে যা থাকে তাতে আমাদের শরীরের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। আমরা স্ট্রেস, অ্যাংজাইটি এবং অনিদ্রা এই ধরনের সমস্যা থাকলে ডাক্তারবাবুকে দেখিয়ে আমরা বিষয়টা মিটিয়ে নেব। কেন এগুলো অন্যতম প্রধান কারণ হচ্ছে এই অ্যাসিডিটি ফর্মেশনের জন্যে। ফ্যাট জাতীয় খাবার আমি আগেও বললাম যে একটু দেরি করে হজম হয়, সুতরাং কতটা পরিমাণ ফ্যাট জাতীয় খাবার আমরা খাচ্ছি সেটা ডেফিনেটলি আমরা মেপে বুঝে কিন্তু খাবো। অনেক সময় পেনকিলার বা স্টেরয়েড জাতীয় মেডিসিন থেকে কিন্তু অ্যাসিড প্রোডাকশন কিন্তু শরীরে হতে পারে। অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো গ্রহণ করবেন। আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন কার্বোভেজ, লাইকোপোডিয়াম, চায়না বা নাক্সভূমিকা মাদার টিংচার। এগুলো মানুষজন সঠিকভাবে না জেনে বা কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আলোচনা না করে ওষুধের দোকান থেকে গিয়ে মুড়িমুড়িকির মতন এগুলো খেতে শুরু করে। এক্ষেত্রে কি হয়, প্রাথমিকভাবে ওষুধগুলোতে কিছু কাজ করলেও পরবর্তীকালে মেডিসিনের কাউন্টার অ্যাকশনের জন্যে এই সমস্যাগুলো নাও কমতে পারে বা পরবর্তীকালে আরও এই সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। আপনার এই অ্যাসিডিটি প্রবলেম অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, ডেফিনেটলি আপনাকে কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে কোন মেডিসিনটা আপনার জন্য সঠিক সেই ওষুধ কিন্তু খেতে হবে। উনি কিন্তু বলতে পারবেন যে কোন ওষুধ কতদিন পর্যন্ত আপনার শরীরে কার্যকর হতে পারে। আপনারা চাইলে এই বিষয়ে আমার সঙ্গেও আলোচনা করতে পারেন। যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাজে লাগতে পারে, তাহলে ডেফিনেটলি ভিডিওটা প্রচুর শেয়ার করুন এবং নিচে কমেন্টে আমাকে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।